ইরানকে বিশ্ব অর্থনীতি থেকে কার্যত বিচ্ছিন্ন করে দেওয়ার নতুন অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র। নাম দেওয়া হয়েছে অপারেশন ইকোনমিক আউটকাস্ট। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেজেন্ট বলছেন, লক্ষ্য একটাই, ইরানকে টিকিয়ে রাখা প্রতিটি অর্থনৈতিক লাইফলাইন কেটে দেয়া, যতক্ষণ না তেহরান আন্তর্জাতিক অর্থনীতিতে কার্যত একা হয়ে পড়ে। কিন্তু এখানেই সবচেয়ে বড় প্রশ্ন, ইরানের ব্যাংক, কোম্পানি কিংবা জাহাজে নিষেধাজ্ঞা দিলেই কি দেশটিকে সত্যিই একঘরে করা সম্ভব? সম্ভবত না, কারণ 4 দশকের বেশি সময় ধরে নিষেধাজ্ঞার সঙ্গে বসবাস করতে করতে ইরান তার বাণিজ্যের নতুন রাস্তা তৈরি করেছে। আর সেই রাস্তার সবচেয়ে গুরুত্বপূর্ণ নামগুলো হল চীন, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, ইরাক এবং আরও কয়েকটি প্রতিবেশী দেশ। তাহলে ইরানকে সত্যিই অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করতে হলে যুক্তরাষ্ট্রকে কার দরজায় যেতে হবে? চলুন সংখ্যায় দেখি। 24 আগস্ট নতুন অভিযানের ঘোষণা দেয় ওয়াশিংটন। প্রথম ধাপে ইরানের সঙ্গে যুক্ত প্রায় 60 ব্যক্তি, প্রতিষ্ঠান ও জাহাজকে লক্ষ্য করা হয়েছে। একই সঙ্গে জাহাজ পরিবহন, স্বর্ণ, বিমান চলাচল, প্রযুক্তি এবং ডিজিটাল সম্পদের মতো খাতে নিষেধাজ্ঞার ঝুঁকি বাড়ানো হয়েছে। এখানে গুরুত্বপূর্ণ শব্দ হল সেকেন্ডারি স্যাংশন বা দ্বিতীয় পর্যায়ে নিষেধাজ্ঞা। সহজ করে বললে, আপনি ইরানি প্রতিষ্ঠান না হলেও যদি নিষেধাজ্ঞার আওতায় থাকা ইরানি পক্ষের সঙ্গে ব্যবসা করেন, তাহলে আপনার ব্যাংক বা কোম্পানিও মার্কিন আর্থিক ব্যবস্থায় প্রবেশাধিকার হারানোর ঝুঁকিতে পড়তে পারে। অর্থাৎ এবার চাপ শুধু তেহরানের ওপর নয়, তেহরানের সঙ্গে ব্যবসা করা বাইরের জগতের ওপরও। গত 2 দশকের পশ্চিমা নিষেধাজ্ঞা ইরানের বাণিজ্যকে ইউরোপ থেকে ক্রমেই সরিয়ে নিয়েছে এশিয়া ও প্রতিবেশী দেশগুলোর দিকে। 2024 সালে সরকারি হিসাবে ইরান অন্তত 112টি দেশ ও অঞ্চলে প্রায় $56 বিলিয়ন পণ্য রপ্তানি করেছে। চীনে গেছে প্রায় $14.6 বিলিয়ন রেকর্ডভুক্ত রপ্তানি, মোট রপ্তানির প্রায় 26%। এরপর ইরাক $11.7 বিলিয়ন। ইরাকের বিদ্যুৎ উৎপাদনে ইরানি গ্যাস দীর্ঘদিন গুরুত্বপূর্ণ। পাশাপাশি খাদ্য, নির্মাণ সামগ্রী এবং বিভিন্ন উৎপাদিত পণ্য ইরাকের বাজারে যায়। তৃতীয়, সংযুক্ত আরব আমিরাত $7.2 বিলিয়ন। এরপর তুরস্ক $6.1 বিলিয়ন আর আফগানিস্তান প্রায় $2.3 বিলিয়ন। কিন্তু এই গ্রাফের সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য আসলে গ্রাফের বাইরেই, কারণ সরকারি বাণিজ্য পরিসংখ্যান ইরানের প্রকৃত তেল রপ্তানির পুরো চিত্র দেখায় না। ট্যাঙ্কার ট্র্যাকিং বিশ্লেষকদের হিসাবে ইরানের সমুদ্রপথে রপ্তানি হওয়া অপরিশোধিত তেলের 80%-এরও বেশি যায় চীনে। অনেক ক্ষেত্রেই এই তেল ডিসকাউন্টে বিক্রি হয় এবং তথাকথিত শ্যাডো ফ্লিট, অর্থাৎ মালিকানা ও গতিবিধি জটিলভাবে আড়াল করা জাহাজের মাধ্যমে পরিবহন করা হয়। ফলে কাগজে চীনে ইরানের রপ্তানি $14.6 বিলিয়ন দেখা গেলেও বাস্তবে তেহরানের অর্থনীতিতে চীনের গুরুত্ব তার চেয়েও অনেক বেশি। এ কারণেই ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক লাইফলাইন হল চীন। এবার উল্টো দিকটা দেখি। 2024 সালে ইরান অন্তত 87টি দেশ ও অঞ্চল থেকে প্রায় $68.5 বিলিয়ন পণ্য আমদানি করেছে। এখানে 1 নম্বরে চীন নয়, 1 নম্বরে সংযুক্ত আরব আমিরাত। ইরানের আমদানির প্রায় $21 বিলিয়ন, অর্থাৎ 30%-এরও বেশি এসেছে আমিরাত থেকে। কিন্তু এর বড় অংশ সরাসরি আমিরাতের তৈরি পণ্য নয়। দুবাই দীর্ঘদিন ধরে ইরানের জন্য একটি বড় পুনঃরপ্তানি কেন্দ্র হিসেবে কাজ করেছে। পশ্চিমা কোম্পানি সরাসরি ইরানে পণ্য বিক্রি করতে না পারলে অনেক ক্ষেত্রে সেই যন্ত্রপাতি, ইলেকট্রনিক্স বা ভোগ্য পণ্য প্রথমে আমিরাতে যেত, সেখান থেকে অন্য পথে ঢুকত ইরানে। দ্বিতীয় অবস্থানে চীন, প্রায় $17.8 বিলিয়ন। যন্ত্রপাতি, ইলেকট্রনিক্স, যানবাহন এবং শিল্পের প্রয়োজনীয় বিভিন্ন উপাদানের জন্য চীনের ওপর ইরানের নির্ভরতা ব্যাপক। তৃতীয়, তুরস্ক, $11.2 বিলিয়ন। একই স্থল সীমান্ত থাকায় তুরস্ক ইরানের জন্য গুরুত্বপূর্ণ স্থল বাণিজ্য পথ। এরপর ইউরোপীয় ইউনিয়ন প্রায় $6.1 বিলিয়ন এবং ভারত $1.6 বিলিয়ন। রেকর্ডভুক্ত হিসাবে 2024 সালে ইরান ও চীনের দ্বিমুখী বাণিজ্য প্রায় $32.4 বিলিয়ন, আমিরাতের সঙ্গে প্রায় $28.2 বিলিয়ন আর তুরস্কের সঙ্গে প্রায় $17.3 বিলিয়ন। অর্থাৎ শুধু এই 3টি পথ দেখলেই বোঝা যায় ইরানকে বিচ্ছিন্ন করার অর্থ শুধু তেহরানের উপর নিষেধাজ্ঞা নয়, এর অর্থ হল বেইজিংয়ের তেল ক্রেতা, দুবাইয়ের বাণিজ্য নেটওয়ার্ক এবং তুরস্কের স্থলপথের উপর চাপ সৃষ্টি করা।
তাহলে অপারেশন ইকোনমিক আউটকাস্টের আসল লক্ষ্য কারা হতে পারে? প্রথম এবং সবচেয়ে কঠিন লক্ষ্য চীন, কারণ ইরানের তেলের সবচেয়ে বড় ক্রেতা চীন। চীনা কোম্পানি, রিফাইনারি, ব্যাংক কিংবা তেল পরিবহনে জড়িত নেটওয়ার্কে চাপ না দিলে ইরানের সবচেয়ে বড় বৈদেশিক আয়ের পথ পুরোপুরি বন্ধ করা কঠিন। কিন্তু এখানেই ওয়াশিংটনের ঝুঁকি সবচেয়ে বেশি। কোনো বড় চীনা ব্যাংককে মার্কিন ডলার ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করলে বেইজিং পাল্টা ব্যবস্থা নিতে পারে। তার প্রভাব ইরান ছাড়িয়ে যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য এবং বৈশ্বিক আর্থিক বাজারেও পড়তে পারে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ জায়গা আর্থিক ও পুনরপ্তানি কেন্দ্রগুলো, কারণ নিষেধাজ্ঞা শুধু তেল বিক্রি বন্ধ করলেই কাজ শেষ নয়। ইরানকে যন্ত্রপাতি, প্রযুক্তি, শিল্প উপকরণ এবং বৈদেশিক মুদ্রা পাওয়ার পথ থেকেও বিচ্ছিন্ন করতে হবে। তৃতীয় লক্ষ্য শ্যাডো ফ্লিট ও মধ্যস্থতাকারী কোম্পানি। জাহাজের নাম পরিবর্তন, পতাকা বদল, মালিকানা লুকানো, জাহাজ থেকে জাহাজে তেল স্থানান্তর, এমন বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে নিষেধাজ্ঞা এড়িয়ে তেল বাণিজ্যের অভিযোগ দীর্ঘদিনের। সুতরাং যুক্তরাষ্ট্র যদি প্রতিটি জাহাজের পেছনে থাকা বীমা কোম্পানি, ব্যাংক, বন্দর, দালাল এবং ক্রেতাকে টার্গেট করতে পারে, তাহলে চাপ কার্যকর হবার সম্ভাবনা বাড়বে। কিন্তু এখানেই একটি বিরোধ তৈরি হয়। ইরানকে পুরোপুরি একঘরে করতে যুক্তরাষ্ট্রকে এমন দেশগুলোর উপর চাপ বাড়াতে হবে যাদের অনেকেই নিজেরাই বড় অর্থনৈতিক বা কৌশলগত শক্তি। বিশেষ করে চীন ও তুরস্ককে শুধু নির্দেশ দিয়ে থামানো সহজ নয়। আর ইতিহাস বলছে, যতবার ইরানের উপর নিষেধাজ্ঞা বেড়েছে ততবার তেহরানও নতুন মধ্যস্থতাকারী, নতুন জাহাজ, নতুন পেমেন্ট ব্যবস্থা এবং নতুন বাণিজ্য পথ খুঁজেছে। তাই এই লড়াই আসলে শুধু অর্থনীতির নয়, এটি নিষেধাজ্ঞা বনাম নিষেধাজ্ঞা এড়ানো নেটওয়ার্কের লড়াই। এ কারণে অপারেশন ইকোনমিক আউটকাস্টের সবচেয়ে বড় পরীক্ষা তেহরানে হবে না, পরীক্ষা হবে বেইজিংয়ের তেল বাজারে, আন্তর্জাতিক ব্যাংকিং ব্যবস্থায়, বন্দরগুলোতে এবং ইরানের প্রতিবেশী বাণিজ্য পথে। যুক্তরাষ্ট্রকে এত বড় কূটনৈতিক ও অর্থনৈতিক ঝুঁকি নিয়ে ইরানের গুরুত্বপূর্ণ অংশীদারদের ওপর পূর্ণচাপ প্রয়োগ করবে, নাকি আরও একবার নিষেধাজ্ঞার ভেতর দিয়েই নতুন অর্থনৈতিক রাস্তা বের করে নেবে তেহরান? এই প্রশ্নের উত্তরই নির্ধারণ করবে ইরানকে সত্যি একঘরে করতে পারে কিনা অপারেশন ইকোনমিক আউটকাস্ট। আন্তর্জাতিক ডেস্ক, বাংলা ভিউজ।